রাইয়ের কপালে সিঁদুর দিয়ে এবার রাইকে ফের একবার নিজের করে পেল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মালা বদল হওয়া মাত্রই যখন সিঁদুরের কৌটোটা অনির্বাণের হাতে দিয়ে ঈশা বলতে থাকে যে না, এবার অনির্বাণদা চট জলদি আমাদের বাড়ির মেয়ে সিঁথিটা ভরিয়ে দাও তো। ঠিক সেই মুহূর্তে সিঁথিতে সিঁদুর দেওয়া মাত্রই রাই অনবরত চোখের জল ফেলতে থাকে। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে রাই, আজকের দিনে তুমি চোখের জল ফেলছো কেন বলো তো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে এটা আমার কল্পনার বাইরে ছিল, আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে এরকমভাবে স্বপ্নের মতন করে তুমি আবারও আমার জীবনে আসবে এবং তোমার হাত থেকে সিঁথির সিঁদুর পরার সৌভাগ্যটা আমার হবে। কিন্তু এই সুখ কতক্ষণই বা সইবে অনির্বাণ? আমার তো বড্ড বেশি ভয় করছে, কখন জানি আবার তোমার কাছ থেকে আমাকে আলাদা হতে হয়, আবার কোনো নতুন আঘাত আসবে না তো। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে এই তোমার হাত ধরে আমি তোমাকে প্রমিস করছি যে আর কোনো আঘাতই আমাদেরকে আলাদা করতে পারবে না রাই। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে আর তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরে যত ও খুশি তুমি অনির্বাণ দাদাভাই চোখের জল ফেল না কেন, কোনো মতে রাই দিদিভাইকে তুমি আর ঠাকুরের কাছ থেকে কেড়ে নিয়ে আসতে পারবে না, কারণ এবার তো রাই দিদিভাই ঈশ্বরের কাছে চলে যাওয়ার সময় চলে এসেছে। কারণ রাই দিদিভাই তুই বেঁচে থাকতে তো কোনোদিন আমাকে শান্তিতে থাকতে দিবি না, তাই না? সকলে আমাকেই সন্দেহ করবে, বারবার করে আমাকে জেল হাজতবাস করাবে, আমাকে শাস্তির আওতায় আনার চেষ্টা করবে, সকলের চোখে শত্রু হয়ে উঠবো আমি। সেটা কী করে হয় বলতো? এবার একবারে আমি জেলে চলে যাব, কারণ আমি তো সবসময় এতটুকু অন্তত জানতে পারবো যে না, আমি তোকে শেষ করে জেলে গিয়েছি, সেই শাস্তিটা আমার যথেষ্ট পরিমাণে আমি মাথা পেতে নিতে রাজি আছি, কিন্তু এর আগে তোর শেষ হওয়াটা আমি দেখতে চাই, তোকে আমি শ্মশান ঘাটে পাঠাতে চাই। ঠিক সেই সময় যখন বিয়ে সম্পন্ন হওয়া মাত্রই রাই বলতে থাকে যে আমি একটু ফ্রেশ হয়ে আসছি। ঠিক সেই সময় ফ্রেশ হয়ে যাওয়া মাত্রই রাই যখন আয়নার সামনে দাঁড়ায়, ওর অজান্তেই যখন রাইয়ের ওড়নাটাকে নীলু ইচ্ছাকৃতভাবে সেই আগুনের মধ্যে দিয়ে ওখান থেকে সরে যায়, তখন দাউ দাউ করে পেছন থেকে যখন রাইয়ের ওড়নায় আগুনটা ধরে যায়, রাই চমকে ওঠে এবং রাই বলতে থাকে যে হঠাৎ করে কেন জানি আমার মনে হচ্ছে যে কিছু একটা পুড়ছে, এমনটাই তো গন্ধ আসছে, কিন্তু কোথায় লাগছে আগুন, কোথাও তো আমি আগুন দেখতে পাচ্ছি না। ঠিক সেই সময় রাই যখন পেছন ঘোরা মাত্রই ওর পেছনে এতগুলো আগুন দেখে, ঠিক সেই মুহূর্তে রাইকে চমকে ওঠে এবং বলতে থাকে যে সর্বনাশ করেছে, আমার পেছনে আগুন কী করে লাগলো, কেউ আমাকে বাঁচাবে, আগুন আমি কী করে নেভাবো, এখন যদি বাইরে গিয়ে আমি চিৎকার চেঁচামেচি করি সকলে আরও বেশি উত্তেজিত হয়ে টেনশনে পড়ে যাবে, এমনিতেই মায়ের শরীরটা খারাপ, আমি বরঞ্চ নিজের মতো করে নেভানোর চেষ্টা করতে থাকি। ঠিক সেই সময় নীলাঞ্জনা বাইরে দাঁড়িয়ে দেখতে থাকে এবং আনন্দ উপভোগ করতে থাকে এবং বলতে থাকে যে রাই দিদিভাই চেষ্টা কর, চেষ্টা কর, চেষ্টা চালিয়ে যা, তুই তুই তোর চেষ্টা চালাতে চালাতে তুই দেখবি যে তুই শেষ হয়ে যাবি, তোর গা একবারে ঝলসে যাবে, তোর গা হাত পা পোড়া না পর্যন্ত, তুই যত পর্যন্ত পুড়ে ছাই না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমিও কাউকে ডাকবো না, কারণ আমি তো এখানে নিজে সাক্ষী থেকে তোকে জ্বলে পুড়ে ছারখার হতে দেখবো, তাতে আর যাই হোক না কেন আমার মনটা একটু শান্তি পাবে, কারণ তোকে শত চেষ্টা করে তো মারতে পারিনি, এবার না হয় নিজ হাতে মারার একটা উদ্যোগ যখন নিয়েছি, এটা তো অন্তত আমি সামনে থেকে উপভোগ করি। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে বিক্রমকে যে আচ্ছা অনেকক্ষণ তো হলো, রাই গিয়েছে রুমে, এখনও পর্যন্ত ফ্রেশন আপ হওয়া হয়নি। ঠিক সেই সময় অনির্বাণকে বিক্রম বলতে থাকে যে একটু অপেক্ষা করো, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, এতটা বউকে চোখে হারালে কী করে চলবে। আর ভাই তোমাকে আমি একটা কথা বলছি, প্লিজ তুমি আমার বোনটাকে দেখে রেখো, এই যাত্রা আর ওকে অবিশ্বাস করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না, মেয়েটা কিন্তু যথেষ্ট পরিমাণে অভিমানী, এবার কষ্ট পেলে কিন্তু ওর কোনোদিনও তোমার কাছে ফিরে যাবে না, খেয়াল রেখো তো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।